বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারে না। আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, একজনও যদি আমার পেছনে না থাকে, আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব। আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে? বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য আমার চোখের সামনে এখনো পড়েনি। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন। অবশেষে আসল ঘটনা ফাঁস হয়ে গেল। বিশাল আকৃতির কিছু বাস ঢুকিয়ে দিল। আসল ঘটনা কিন্তু পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন। দর্শক, পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা করলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা করলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোস বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। আমি প্রফেসর ইউনূস হইলে চুপ করে কইতাম, আমারে আর ওয়াকারে এটা চা খাওয়ার দাওয়াত দেন যাহাপনা। আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ, নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম। 2 কপি আর কি, 2 সেট। চা খাইতে খাইতে একটা কপি চুপুরে দিতাম, একটা কপি ওয়াকারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা, 64 পৃষ্ঠার 279 প্যারা। এটি হচ্ছে ইংরেজি, যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে, সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম, দেখেছেন, এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনীর প্রধান জড়িত আছে, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে জাহাপনা চুপ আপনিও আছেন। এরপরে কইতাম, একটু নিচে দেখেন, এই যে 279 প্যারার নিচে, সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো, জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে, জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি, র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আরেকটা দিতেন, পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ, র্যাব, বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম একটা পৃষ্ঠা 36 পৃষ্ঠা প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে।
5ই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম, 39 পৃষ্ঠা 140 নম্বর প্যারা। জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদ। যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে, এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে এই দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয়, এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে, নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে, বসবাস করে, বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা, সেটার প্রতি তার সহজাত একটা টান আছে, সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এর রাসূল অচিরেই আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয়। বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই, যে হব্বুল্লাতুন মিনাল ঈমান, দেশ প্রেমের অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল। সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক। আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস, আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই। বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায়। অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল, তারা কি এটাকে কোরআন হাদিস মনে করেন নাকি যে কোরআন হাদিস এটা পরিবর্তন করা যায় না? এটা পরিবর্তনযোগ্য। অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয়। ঈদ মুবারক, ঈদ মুবারক। পিনাকিদা, ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার ওনারা একে অপরকে ঈদ মুবারক দিচ্ছে দেখলাম, তাই আমিও আপনাদেরকে ঈদ মুবারক দিলাম। এই ঈদ মুবারকটা একটা কোড নাম্বার, হ্যাঁ এটা কোড নাম্বার, খুশির খবর আর কি, খুশির খবর। কোনো একটা খুশির খবর যখনই আসবে তখনই দেখবেন ওনারা একজন আরেকজনকে ঈদ মুবারক দেয়, তাই আমিও আপনাদেরকে ঈদ মুবারক দিছি। আমার খুশিটা কোথায় জানেন? এমন একটা শয়তান ধরা পড়ছে, যে শয়তানটা একজন আমাকে বলছিল একবার একটা কথা, ওই কথাটাই বলি, যে 1200 শয়তান মারা গেলে এমন একজন মমতাজের জন্ম হয়। একটা মেয়ে বলছিল আমাকে। আমি তো জানেন সিনেমা জগতের মানুষ, সব ধরনের মানুষের সাথে আমার উঠা বসা। আমাকে এমন একজন এই কথাটা বলছিল, সে ওই পথেরই পথিক। তো ও বুঝছেন কলগাল, সোজা কথা কলগাল। তো ও যখনই বিদেশ যায় দেখি যে যায় একটা ব্যাগ নিয়ে, যখন আসে 3-4টা ব্যাগ নিয়ে আসে, বুঝছেন। আবার আমাকে ওগুলা মোবাইলে দেখায় কি কি কিনছে না কিনছে। এই আবার আমার জন্য গিফট আনে, ওই যে পারফিউম টারফিউম নিয়ে আসে। তো ওর সাথে একদিন কফি খাইতে খাইতে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ঘটনা কি, যাও একটা ব্যাগ নিয়ে আসো, 5-6টা নিয়ে, $1000 কারণ কি, ঘটনা কি? তখন আমাকে বলছিল হ্যাঁ ওনাকে বিদেশে পাঠানো হয়। কে পাঠায় জানেন? এই মাসি। এই মাসির নাম বলছিল যে তাকে বিদেশে পাঠায়। এই মাসির কাছে অনেক অনেক আছে, এরকম অনেকের নাম্বার আছে, খুঁজলেই পাবেন। এর কাজই ছিল এটা, হ্যাঁ অনেক আগে থেকে এই কাজ করতে করতেই কিন্তু সংসদে ঢুকে গেছে। হ্যাঁ মনোরঞ্জন করতে করতে সংসদের জায়গা, সংসদকে বানায় ফেলাইছিল নাট্যমঞ্চ, একদম নাট্যমঞ্চ বানায় ফেলাইছিল। তো সংসদের জানেন পার মিনিটে কত টাকা খরচ? কয়েক লক্ষ টাকা খরচ। হ্যাঁ 5 মিনিটে নাকি 1 কোটি টাকার উপরে খরচ হয়ে যায় সংসদ যখন চালু অবস্থায় থাকে। এর এসির ব্যবস্থা অন্যান্য সব কিছু মিলায়া, জানি না আমি টোটালটা, এরকম আমি শুনছি। আর ওই সংসদে যায় সে গান গায়, গান গায়া গায়া শেখ হাসিনাকে খুশি করত। জানেন আপনারা, যখন আয়না ঘরে জীবন মৃত্যুর সাথে মানুষ কাতরাইতো, যখন কোনো গুম হইতো, খুন হইতো, তখন সে শেখ হাসিনার বাসায় যায় গান গাইতো। হ্যাঁ গান গাইতো। আপনি জানেন ওপেন ফিল্ডে সে কি কথা বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে? শহীদ ওনার একজন তবচিহ্ন নাম, ওই শহীদের সাথে মিলাইয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে। এমনকি বেগম খালেদা জিয়ার জন্ম নিয়ে ও প্রশ্ন তুলছে। এই মহিলা হ্যাঁ ব্যঙ্গ করতো, খারাপ কথা বলতো, এগুলো আপনারা দেখছেন। এবং এই অনলাইনে আওয়ামী লীগের চ্যানেলগুলোকে ব্যবহার কইরা সে মানুষকে হুমকি দিত, মানুষকে বলতো যে আমাদের সঙ্গে পুলিশ আছে, র্যাব আছে, আবার আছে সেনাবাহিনী।
হ্যাঁ, সেগুলো বলতো অনলাইনে, আপনারা দেখছেন, এগুলা আমার কাছেও ভিডিও আছে। আপনারা কিছুতে ভয় পাবেন না, আমার প্রশাসন আসে শক্তিশালী, কি আছে না, পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আবার আর্মিও নামতেছে। সে শুধু এই সংসদ ভবনকে নাট্যমঞ্চ বানায় নাই, যতগুলো নেতা আছে না, ওই যে পাতি নেতা, এদের চরিত্র খারাপ করছে ভাই, এদের চরিত্র খারাপ করছে। আপনাদের মনে আছে ওই যে পাপিয়া একজন ধরা পড়ছিল লাঠি হাতে, হ্যাঁ মনে আছে, লাঠি হাতে বয়ে থাকতো, ওর কি কাজ ছিল? ওর যে কাজ ছিল এর একই কাজ ছিল ভাই। এরা টোটালটাই সাপ্লায়ার, এরা প্রত্যেকটা নেতার চরিত্রকে নষ্ট করে দিছে, হ্যাঁ নষ্ট করে দিছে। কাঁচা টাকা তাদের কাছে, ওই কাঁচা টাকা লুইটা নিছে, এর কাছে খুঁজলে হাজার হাজার কোটি টাকা পাবেন। এর বিদেশে প্রচুর টাকা পাচার করছে ভাই, প্রচুর টাকা পাচার করছে। যাই হোক, এমন একজন নষ্ট মানুষকে নিয়ে কথা বলতে হইতেছে, এরাই দেশটাকে নষ্ট করছে, তাই কথা বললাম। এই মহিলা বাউল গানকে কোন পর্যন্ত নিয়ে ঠেকায় দিছে। বাউল গানের গানে গানে একজন ফ্যাসিবাদের গুণ গায়া বেড়াইতো সারা বাংলাদেশে, এবং বিদেশে যায় ফাংশন করতো। ওই বাউল গানের মধ্যে, বাউল সুরের মধ্যে শেখ হাসিনার গান ঢুকাই দিত, শেখ মুজিবুরের গান ঢুকাই দিত, ফ্যাসিবাদকে সে উৎসাহ দিয়ে যাইতো। এই ফ্যাসিবাদকে জীবিত যারা রাখছিল প্রত্যেকের খবর আছে। ওই যে ঈদ মোবারক বলে না, কেন বলে? ওইটা হলো কোড নাম্বার, প্রত্যেকের খবর আছে। এই যে আব্দুল হামিদ সাহেব পালায় চলে গেল, কেন? ওনাকে পার করে দেওয়া হলো। তারপরের দিন আইবি রহমান, আবার এই যে বিদ্যুৎ কেন্দ্র ধরা পড়লো, এরপরে একটার পর একটা ধরা পড়বে। আপনারা কি মনে করছিলেন? হ্যাঁ, মামুর বাড়ির আবদার, জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিল তাদেরকে নিয়ে ব্যঙ্গ করেন, তাদেরকে লাথি মারতে চান, তাদেরকে কিন্তু বুকে টাইনা নিছে কারা? যারা টাইনা নিছে তারাই দেখেন সবচেয়ে আলোচনায়, তারাই কিন্তু এখন রাজনীতির একদম সামনে। তাদের জন্যই তো এই ঈদ মোবারক বলা হয়, বুঝেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনারা মনে করছিলেন সোজা সাজা ভদ্রলোক মানুষ, আপনারা মনে করছেন উনি কিছুই বলবেন না, উনি তো শান্তির জন্য নোবেল পাইছে, উনি শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, উনি শান্তিপ্রিয় মানুষ, কিন্তু দেশের জন্য কতটা কঠিন হইতে পারে বুঝেন নাই? যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে তখন কি বলছিল? আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কেন বলছিল এই কথা? গত 54 বছর বলতে পারছেন যে আমরা প্রস্তুত। ওই কংগ্রেসের কথা শুনবে, আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না। ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে। ক্যাপ্টেন মাজেদকে যেভাবে মধ্যরাতে জবাই করছে, বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে, ঠিক একই ভাবে খালেদা জিয়াকেও মারবে, তারেক রহমানকেও মারবে। কেন মারবে? ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব হত্যা জড়িত। 110% মিথ্যা, কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব হত্যায় জড়িত। দেশের 90% মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে, কারণ মুজিব ছিল স্বৈরাচার। মুজিবের 14 গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন। আপনারা রয়ের ইশারায় করেছেন না কার ইশারায় করেছেন? জনগণ জানতে চায় না। জনগণ মুজিবকে সাফা করে দিতে চাইছে, আপনারা করছেন। আপনারা বলতে পারেন আমরা জাতীয় বীর, জনগণ যেটা চাইছে আমরা ওইটা করছি। ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, মোদীকে দেখতেন হে হাসি দিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো। ভারতের সেনাবাহিনীর প্রধান দ্বিবেদী হে হে করে হাসতে হাসতে ওয়াকারের কোলে বসার জন্য আসতো। ওয়াকার আমার হাতে গিমা খাইয়া বসে থাকতো জেনারেল দ্বিবেদীর পুটকিতে চুমা দেওয়ার জন্য। এখন এটা তো হয় না, একেবারে সমূলে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে তাদের অবস্থা একেবারে লেজে গুবড়ে। এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে না রে ভাই। এর মধ্যে ডক্টর ইউনূস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের পিতৃতুল্য, আমাদের ভালোবাসার পাত্র, শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাইর করে রে ভাই। এই বুদ্ধি বাইর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত যেমন বিষের মতো দেখে, বিএনপি তেমনি বিষ তো ভালো থাকে, লোকের মতো দেখে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখলে মনে হয় তাদের 8 মাস প্রেগনেন্ট, তাদের বমি আইসাই থাকে। প্রেগনেন্ট কিসে প্রেগনেন্ট? ওই যে ভারতে গেছে, ওখানে ইসকনিরা তাদেরকে প্রেগনেন্ট বানিয়ে দিছে। ওই এত বড় 8 মাসের প্রেগন্যান্সি নিয়ে ইউনূসকে দেখলেই মনে হয় ও বমি আসে। আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস আবার কি করেছে জানেন? ইউনূস স্যার নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানী বাংলাদেশে আসছে। বাংলাদেশে আইসা উনি আবার এর সাথে দেখা করছে, ইন্দিরা রানা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছে। দেখা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে জানেন? ভারতের 7 রাজ্য সহ আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন। This is called diplomacy. This is called foreign policy. I dare BNP এই বালের 31 দফা গার্বেজের মধ্যে ফেলাইয়া দিয়া একটা পলিসি দেখান
যেটা এফেক্টিভ এবং এক্সিকিউটেবল, যাতে বাংলাদেশের এক্সিস্টেন্স এইরকম একটা পলিসি আপনি উপস্থাপন করেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।